আজকের গল্প রাতের আর্তনাদ, বিষণ্ণতার অভিশাপ। গল্পের লেখক অয়ন কর্মকার, গল্প পাঠে আমি নীল। সবাইকে স্বাগতম। আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়। আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক বাড়িতে যেখানে দেয়ালগুলো শুধু দাঁড়িয়ে নেই, ওরা দেখছে, শুনছে আর অপেক্ষা করছে। গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ: যদি তুমি ভয়ঙ্কর, রহস্যময় আর গভীর গল্প পছন্দ করো, তাহলে এখনই ডগস ফ্লাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আসার সাহস দেয়। লাইটটা একটু কমিয়ে দাও, হেডফোনটা পরে নাও আর নিজেকে প্রস্তুত করো, কারণ আজকের গল্প শুধু শোনা যাবে না, অনুভব করতে হবে। চলো শুরু করা যাক। শোনিতপুর গার্ডেন্সের প্রবেশপথে জং ধরা লোহার গেটটা আর্তনাদ করে উঠল, যেন বহু বছরের পুরনো কোনো গোপন কথা ফিসফিসিয়ে বলতে চাইছে। গাছগাছালির বেপরোয়া বিস্তার লোহার গ্রিলগুলোকে গ্রাস করে নিয়েছে, তাদের আঁটসাঁট আলিঙ্গনে গেটের আসল রূপ প্রায় বিলীন। ভেতরে এক সময়কার প্রাণবন্ত উদ্ভিদ উদ্যান এখন কাঁটা ঝোপে ঢাকা এক বিস্মৃত ধ্বংসাবশেষ। শুকনো পাতার স্তূপের ওপর দিয়ে তাদের গাড়িটা ধীর গতিতে এগোচ্ছিল, চাকার নিচে মচমচ শব্দটা নৈশব্দের ওপর আঁচড় কাটছিল। বাতাসে পচা পাতার গন্ধ আর না বলা শোকের এক অদ্ভুত ঘনত্ব। দূরের শহরের কোলাহল এখানে পৌঁছায় না, শুধু এক উদাসীন গুঞ্জন তাদের নিঃসঙ্গতাকে আরো স্পষ্ট করে তোলে। রোহান স্টিয়ারিং হুইলে আলতো চাপ দিল, তার চোখ সামনের দিকে, কিন্তু মন কোথাও অনেক দূরে। সে এই অ্যাডভেঞ্চারের অংশ হতে চায়নি। আরে বাবা, আর কত দূর? পেছনের সিট থেকে সমীর প্রশ্ন ছুড়ে দিল, তার কণ্ঠস্বরে বিরক্তি আর অল্প উত্তেজনা মিশেছিল। মনে হচ্ছে আমরা সভ্যতার শেষ প্রান্তে এসে গেছি। এখানে কোনো নেটওয়ার্কও নেই, কপাল মন্দ। ঈশানী জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল, তার সংবেদনশীল চোখে একটা চাপা উদ্বেগ। কি ভয়ঙ্কর সুন্দর জায়গা, সে ফিসফিস করে বলল। মনে হচ্ছে সময় এখানে থমকে গেছে। প্রিয়া তার ক্যামেরার লেন্স ঘোরাচ্ছিল, তার চোখে রোমাঞ্চের ঝলক। এটাই তো চাই, শহুরে একঘেয়েমি থেকে মুক্তি। রোহান, তুই কেন এত বোরিং? একটু অ্যাডভেঞ্চার কর না। রোহান কেবল একটা দীর্ঘ শ্বাস ফেলল। অ্যাডভেঞ্চার আর বোকামির মধ্যে একটা পাতলা রেখা আছে প্রিয়া, আর আমরা সেই রেখাটা পার করে ফেলেছি বলে মনে হচ্ছে। গাড়িটা একটা ভাঙা বাঁধানো পথের শেষে এসে থামল। সামনেই দাঁড়িয়ে আছে বিষাদ বাড়ি, ঔপনিবেশিক আমলের সেই ভগ্ন প্রায় প্রাসাদ। তার জানালাগুলো ফাঁকা চোখের কোটরের মতো তাকিয়ে আছে, যেন বহু পুরনো কোনো দুঃখের সাক্ষী। দেয়ালের খসে পড়া রং যেন অসুস্থ চামড়া, তার নিচে কালো ছোপ ছোপ পচন। একটা ঠান্ডা বাতাস এসে তাদের ছুঁয়ে গেল, যেন বাড়িটা নিঃশ্বাস ফেলছে। প্রিয়া দরজা খুলে প্রায় লাফিয়ে নামল। অবিশ্বাস্য, এটা তো কল্পনার চেয়েও বেশি। ভুতুড়ে। সে বাড়ির দিকে ছুটে গেল, তার উচ্ছ্বাস যেন চারপাশের বিষণ্ণতাকে উপহাস করছিল। একটু সাবধানে প্রিয়া, রোহান সতর্ক করল, তার কণ্ঠস্বরে চাপা উদ্বেগ।
ভেতরে কি আছে না আছে কে জানে। সমীর তার ব্যাগ থেকে একটা টর্চ বের করে নিল। আরে, ভয় পাচ্ছিস কেন? আমরা তো 4 জন আছি। আর তাছাড়া ভূতেরা তো আর আমাদের মতো মূর্খ হয় না যে এত পচা বাড়িতে থাকবে। তার রসিকতাটা অবশ্য নিজের কাছেই কেমন ফিকে শোনাল। ঈশানী বাড়ির দিকে তাকিয়ে রইল। তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। আমার কেমন যেন অস্বস্তি লাগছে বন্ধুরা। মনে হচ্ছে এই বাড়ির প্রতিটি ইঁট আমাদের কিছু বলতে চাইছে, কিন্তু আমরা শুনছি না। ও ঈশানী, তুই আবার তোর শিল্পী সত্তা নিয়ে শুরু করলি, প্রিয়া বলল, বাড়ির মুজ দরজার ভাঙা কপাট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে। চল চল, ভেতরে ঢুকে দেখি কি আছে। রোহান আর সমীর একে অপরের দিকে তাকাল। তাদের চোখেই দ্বিধা। যাবি না? প্রিয়া ভেতর থেকে ডাকল। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, বাড়িটার শূন্যতা আরো স্পষ্ট করে তুলে। রোহান অনিচ্ছা সত্ত্বেও পা বাড়াল। সমীর তার পিছু নিল। ঈশানী কয়েক মুহূর্ত ইতস্তত করে তারপর তাদের অনুসরণ করল। বাড়ির ভেতরে পা রাখতেই একটা হিমেল হাওয়া তাদের স্পর্শ করল। দিনের আলো এখানে পৌঁছায় না বললেই চলে। ভাঙা ঝাড়বাতি, ধুলোর আস্তরণ আর অদৃশ্য পচনের গন্ধ। প্রতিটি পদক্ষেপেই কাঠের মেঝে আর্তনাদ করে ওঠে। দেখ দেখ, এখানে একটা পুরনো ডায়েরি। প্রিয়া একটা ভাঙা টেবিলের ওপর থেকে একটা চামড়ায় মোড়া ডায়েরি তুলে নিল। তার পাতাগুলো হলদে হয়ে গেছে, অক্ষরগুলো অস্পষ্ট। কি লেখা আছে কে জানে? ভূতের রেসিপি হবে হয়তো। সমীর শুকনো হেসে বলল, কিভাবে মানুষের মস্তিষ্ক রান্না করতে হয়। ঈশানী হঠাৎ থেমে গেল। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তোমরা কিছু শুনছ? সবাই চুপ করে গেল। একটা গভীর নীরবতা। তারপর খুব ক্ষীণ, প্রায় অদৃশ্য একটা ফিসফিসানি। মনে হলো বাতাসই যেন কথা বলছে, কিন্তু তার কোনো অর্থ বোঝা যাচ্ছিল না। কিসের শব্দ? রোহান টর্চটা ঘুরিয়ে চারিদিকে ফেলল। আলোয় কেবল ধুলোর কণাগুলো নাচছিল। আমার মনে হচ্ছে কেউ কাঁদছে, ঈশানী ফিসফিস করে বলল। তার গলার স্বর কাঁপছিল। ঈশানী, তুই বেশি ভাবছিস, প্রিয়া ডায়েরিটা বন্ধ করে বলল। এটা পুরনো বাড়ি, এমনই শব্দ হয়। চল, আমরা রাতটা এখানেই কাটাই। কেমন হবে? একটা ভূতের গল্প, লাইভ অ্যাকশন। তার চোখে দুষ্টুমি। রোহান শক্ত হয়ে দাঁড়াল। না প্রিয়া, এটা ঠিক হবে না। আমরা চলে যাই। আরে বাবা, ভয় পাচ্ছিস কেন? প্রিয়া তার হাত ধরল। মজা করার জন্যই তো এসেছি। প্লিজ রোহান, একবারের জন্য দেখ না কি হয়। রোহানের মুখে দ্বিধা, প্রিয়ার চোখে এক জেদ যা সে উপেক্ষা করতে পারল না। তার পুরনো ভুলের স্মৃতিগুলো যেন এক মুহূর্তের জন্য ঝলসে উঠল। সে যেন আবারও প্রিয়ার জেদের কাছে হার মানল, যেমন অতীতে অনেকবার মেনেছিল। ঠিক আছে, রোহান শেষমেশ বলল, তার কণ্ঠস্বরে ক্লান্তি। কিন্তু কোনো বাড়াবাড়ি নয়। আমরা শুধু রাতটা কাটাবো, আর সকালে প্রথম আলো ফুটতেই চলে যাব। সমীর একটা দীর্ঘ শ্বাস ফেলল। আমার মনে হয় না এটা ভালো বুদ্ধি, কিন্তু যেহেতু আমাদের নেতা রাজি, আমি আর কি বলতে পারি। ঈশানী কেবল মাথা নাড়ল। তার মুখে সেই চাপা উদ্বেগটা আরো গভীর হল। তারা একটা মোটামুটি পরিষ্কার ঘর খুঁজে নিল, যেখানে একটা ভাঙা ফায়ার প্লেস ছিল। প্রিয়া ব্যাগ থেকে স্ন্যাক আর জলের বোতল বের করল। রোহান তার ফোন বের করে দেখল
কোনো সিগন্যাল নেই। সে জানত এটাই হবে। সে তার ব্যাগের পকেট থেকে একটা ছোট পকেট নাইফ বের করে হাতে নিয়ে দেখল। সে তৈরি ছিল, কিন্তু কিসের জন্য তা সে নিজেও জানত না। সন্ধ্যা নামতেই বাড়িটা যেন জেগে উঠল। বাইরের আকাশ কালো হয়ে এসেছে, তারারা উকি দিচ্ছে না। জানালার ভাঙা কাঁচের ফাঁক দিয়ে এক হিমেল বাতাস ঘরে ঢুকল। ঘরের কোণে ছায়াগুলো আরো গভীর হল, যেন তাদের নিজস্ব অস্তিত্ব আছে। আচ্ছা, ডায়েরিটা পড়ি তাহলে, প্রিয়া বলল, তার গলায় এক নতুন উত্তেজনা। সে ডায়েরির প্রথম পাতা উল্টাল। মারিয়া লরেন্সের ডায়েরি। এই বাড়ির পুরনো মালিকের নাম মনে হয়। মারিয়া লরেন্স? ঈশানী ফিসফিস করে বলল, আমার কেন যেন মনে হচ্ছে এই নামটা আমি কোথাও শুনেছি। প্রিয়া ডায়েরি পড়তে শুরু করল। মারিয়া লরেন্স এক ব্রিটিশ অফিসারের স্ত্রী, যিনি এই বাড়িতে থাকতেন। ডায়েরির প্রতিটি পাতায় ফুটে উঠছিল এক নারীর গভীর বিষণ্ণতা, একাকিত্ব আর এক অদম্য শোকের গল্প। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তার একমাত্র সন্তান, একটি ছোট মেয়ে, কলেরায় মারা গিয়েছিল। ডায়েরির শেষ পাতায় কেবল একটি বাক্য লেখা ছিল অস্পষ্ট হাতে, আমার দুঃখের শেষ নেই, এই বাড়ি আমার অশ্রুতে ডুবে যাবে। ডায়েরিটা বন্ধ করার সাথে সাথেই একটা ঠান্ডা হাওয়া যেন তাদের সবার ভেতর দিয়ে বয়ে গেল। ঘরের টিমটিমে টর্চের আলো যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। দারুণ গল্প। সমীর চেষ্টা করল হালকা হতে, কিন্তু ভূতেরা কি ডায়েরি লেখে? আমার মনে হয় না। হঠাৎ ঈশানী আর্তনাদ করে উঠল। তার হাত তার কপালে, চোখগুলো বড় বড়। আমার মাথা ঘুরছে, কেমন যেন ঠান্ডা লাগছে। রোহান তাড়াতাড়ি তার কাছে গেল। কি হয়েছে ঈশানী? আমার মনে হচ্ছে কেউ আমার ভেতরে কিছু ঢেলে দিচ্ছে, ঈশানী বলল। তার গলার স্বর ক্ষীণ, একরাশ দুঃখ, একরাশ যন্ত্রণা। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। প্রিয়া আর সমীর একে অপরের দিকে তাকাল। তাদের মুখে এক অজানা ভয়। ঈশানী সাধারণত এতটা সংবেদনশীল নয়। ঠিক আছে ঈশানী, প্রিয়া বলল। তার হাত ঈশানীর কাঁধে রাখল। হয়তো ঠান্ডা লেগেছে, চলো আমরা একটু অন্য ঘরে যাই। কিন্তু ঈশানী নড়ল না। সে কেবল কাঁদতে লাগল। তার কান্নাটা প্রতিধ্বনিত হচ্ছিল বাড়িটার দেয়ালে। তার হাসি খুশি স্বভাবটা যেন এক নিমেষে বদলে গিয়েছিল এক গভীর অজানা বিষণ্ণতায়। সমীর তার টর্চটা নিয়ে চারদিকে ফেলল। এটা ঠিক নয়, আমারও কেমন যেন অস্বস্তি লাগছে। হঠাৎ একটা ছায়া তাদের পাশ দিয়ে দ্রুত চলে গেল। কেউ দেখল কিনা নিশ্চিত নয়, কিন্তু সবাই অনুভব করল একটা কিছু তাদের পাশ দিয়ে গেছে। সমীর লাফিয়ে উঠল। কি ছিল ওটা? তার গলার স্বর কাঁপছিল। কিছুই না, রোহান বলল, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। আলোর খেলা, চলো আমরা এখানেই থাকি, বাইরে আরো অন্ধকার। কিন্তু বাড়ির অশরীরী উপস্থিতি বাড়ছিল। করিডর থেকে ভেসে আসছিল এক নারীর হৃদয় বিদারক কান্নার শব্দ, যেন মারিয়া লরেন্সের আত্মা আজও তার হারানো সন্তানের জন্য কাঁদছে। কখনো মনে হচ্ছিল কেউ তাদের কানের কাছে
ফিস করে কিছু বলছে, কিন্তু তার কোনো অর্থ বোঝা যাচ্ছিল না। হঠাৎ একটা অদৃশ্য শক্তি তাদের স্পর্শ করল। কি ছিল ওটা? তার গলার স্বর কাঁপছিল। রোহান দেখল তার অতীতের দুর্ঘটনার বিকৃত প্রতিচ্ছবিগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। তার ছোট বোন, হাসি খুশি মুখটা, তারপর গাড়ির ভাঙা কাঁচ, রক্ত। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। প্রিয়া তার ক্যামেরার দিকে তাকাল, তার হাতে একটা মৃদু কম্পন। আমার মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, সে ফিসফিস করে বলল। আমি ছবি তুলতে পারছি না, আমার হাত কাঁপছে। আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। বাড়িটা যেন এক শোকের গোলক ধাঁধা। তারা যে ঘরে বসেছিল সেই ঘরটাও যেন ছোট হয়ে আসছিল। দেয়ালে ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। আমাদের এখান থেকে বেরোতে হবে, সমীর বলল। তার রসিকতা এবার সম্পূর্ণ স্তব্ধ, তার মুখে আতঙ্ক। আর এক মুহূর্ত না। রোহান উঠে দাঁড়াল। ঠিক আছে, আমরা বেরোচ্ছি, কিন্তু সাবধানে। তারা সবাই দরজার দিকে এগোতে লাগল, কিন্তু দরজাটা খোলা ছিল না, সেটা বন্ধ হয়ে গেছে। কি হলো? প্রিয়া দরজাটা টানার চেষ্টা করল। এটা তো খোলা ছিল। রোহানও চেষ্টা করল, কিন্তু দরজাটা যেন ভেতর থেকে তালা মারা। সে তার পকেট নাইফ বের করল, কিন্তু দরজাটা এতটাই মজবুত যে সেটা ভাঙা সম্ভব নয়। আমরা আটকে গেছি, ঈশানী আর্তনাদ করে উঠল। তার বিষণ্ণ কান্না এবার আতঙ্কে পরিণত হয়েছে। বাইরে থেকে ভেসে এলো এক তীব্র কান্নার শব্দ। এবার আর ফিসফিসানি নয়, স্পষ্ট হৃদয় বিদারক এক আর্তনাদ, যা তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। ওই শব্দটা, সমীর বলল, তার চোখ বড় বড়। আমার মনে হচ্ছে ওটা আমাদের দিকেই আসছে। রোহান টর্চটা নিয়ে চারিদিকে ফেলল। ঘরের কোণগুলো যেন আরো অন্ধকার হয়ে গেছে। হঠাৎ একটা কাঁচ ভাঙার শব্দ। তারা সবাই চমকে উঠল। কোথা থেকে এলো এই শব্দ? প্রিয়া প্রশ্ন করল। ওপরের তলা থেকে, ঈশানী ফিসফিস করে বলল। আমার মনে হচ্ছে সে আমাদের খুঁজছে। রোহান জানত তাদের পালাতেই হবে, কিন্তু কোন দিকে? বাড়িটা যেন তাদের আটকে রাখার জন্য তৈরি ছিল। তারা অন্য একটা দরজার দিকে ছুটে গেল, যেটা একটা দীর্ঘ করিডরে গিয়ে মিশেছে। করিডরটা অন্ধকার, তার শেষ দেখা যাচ্ছে না। এই বাড়িটা যেন আমাদের সব ভয়কে টেনে বের করে আনছে। প্রিয়া ফিসফিস করে বলল। আমাদের শুধু সাহস রাখতে হবে, রোহান বলল। তার নিজের গলার স্বরও কাঁপছিল। তারা করিডর ধরে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপেই মেঝে আর্তনাদ করে উঠছিল। দেওয়ালের পুরনো ছবিগুলো যেন তাদের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ একটা ঘরের দরজা খুলে গেল। তার ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। কি আছে ওখানে? সমীর প্রশ্ন করল। রোহান টর্চটা ফেলল। একটা পুরনো নার্সারি ঘর, ভাঙা দোলনা, পচে যাওয়া পুতুল, আর ঘরের মাঝখানে একটা ছোট ভাঙা দোলনায় একটা ছোট পুতুল বসে আছে। তার চোখগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে। ঈশানী চিৎকার করে উঠল।
মারিয়া লরেন্সের মেয়ে। প্রিয়া ভয়ে পিছিয়ে গেল। এটা তো আমাদের মনকে নিয়ে খেলছে। হঠাৎ পুতুলটা নড়ে উঠল, তার চোখ থেকে যেন রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানী আর্তনাদ করে দৌড় দিল করিডরের শেষ প্রান্তে। ঈশানী থাম, রোহান ডাকল, কিন্তু সে থামল না। সমীর ঈশানীর পিছু নিল। প্রিয়া আর রোহানও তাদের অনুসরণ করল। করিডরের শেষে একটা সিঁড়ি, যেটা ওপরের তলায় উঠেছে। ঈশানী সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। ও ঈশানী, ওখানে যাস না, প্রিয়া চিৎকার করল। কিন্তু ঈশানী যেন সম্মোহিত। সে কেবল উপরে উঠছিল। তার কান্নাটা আরো তীব্র হচ্ছিল। রোহান আর সমীরও সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রিয়া তাদের পিছু নিল। উপরের তলাটা আরো অন্ধকার, আরো ঠান্ডা। এখানে পচনের গন্ধটা আরো তীব্র। ঈশানী, তুই কোথায়? রোহান ডাকল। তাদের সামনে একটা লম্বা করিডর। করিডরের শেষে একটা দরজা। দরজাটা থেকে একটা মৃদু আলো আসছিল। ওখানে আছে মনে হয়, সমীর বলল। তারা সেই দরজাটার দিকে এগোতে লাগল। প্রতিটা পদক্ষেপেই তাদের হৃৎস্পন্দন বাড়ছিল। দরজাটা খোলা ছিল। ভেতরে একটা পুরনো বেডরুম, মাঝখানে একটা ভাঙা খাট, আর খাটের পাশে ঈশানী দাঁড়িয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখগুলো শূন্য। ঈশানী, প্রিয়া তার কাছে গেল। কি হয়েছে তোর? ঈশানী কোনো উত্তর দিল না। সে কেবল খাটের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সে তার হাত দিয়ে তার মাথা চেপে ধরল। আমাকে যেতে দাও, সে ফিসফিস করে বলল। আমি আর সহ্য করতে পারছি না। তার গলার স্বরটা ঈশানীর মতো ছিল না। সেটা ছিল গভীর, বেদনাহত। ঈশানী, তুই কি বলছিস? রোহান তার কাছে গেল। ঈশানী হঠাৎ ঘুরে দাঁড়াল, তার চোখে জল। তোমরা বুঝবে না, এই দুঃখ, এই যন্ত্রণা, এটা আমাকে গ্রাস করে ফেলছে। তার হাতে একটা ভাঙা কাঁচের টুকরো। সে সেটা নিজের দিকে তাক করল। না, প্রিয়া চিৎকার করে উঠল। সে ঈশানীর হাতটা ধরতে গেল, কিন্তু ঈশানী তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তার শক্তি যেন বেড়ে গেছে। আমার মেয়ে, আমার মারিয়া, সে আর্তনাদ করে বলল, আমাকে যেতে দাও। রোহান আর সমীর ঈশানীর দিকে ছুটে গেল, কিন্তু সে তাদের দিকে কাঁচের টুকরোটা তাক করল। কাছে আসবে না। তার গলার স্বর এখন পুরোপুরি মারিয়া লরেন্সের মতো। তোমরা আমার সুখ কেড়ে নিয়েছ, আমার মেয়ে কেড়ে নিয়েছ। রোহান জানত ঈশানীকে আর এভাবে রাখা যাবে না। সে তাকে শান্ত করার চেষ্টা করল। ঈশানী, আমরা তোমার বন্ধু, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? ঈশানী হাসল। তার হাসিটা ছিল ভয়ঙ্কর। তোমরা আমাকে সাহায্য করতে চাও? তোমরা সবাই আমার দুঃখের অংশ। হঠাৎ ঈশানী কাঁচের টুকরোটা নিয়ে প্রিয়ার দিকে ছুটে গেল। প্রিয়া চিৎকার করে উঠল। রোহান ঝাঁপিয়ে পড়ল ঈশানীর ওপর। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। কাঁচের টুকরোটা মেঝেতে পড়ে গেল। সমীর টর্চটা নিয়ে ঈশানীর দিকে তাক করল। তার মুখে এক অজানা ভয়। ওকে ছেড়ে দাও,
সমীর চিৎকার করল। ঈশানী রোহানকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তার চোখে এক উন্মাদনা। সে আবার কাঁচের টুকরোটা তুলে নিল। আমি তোমাদের কাউকে ছাড়ব না, সে চিৎকার করল। প্রিয়া ভয়ে পিছিয়ে গেল। রোহান তার পকেট নাইফ বের করে নিল। সে ঈশানীকে আঘাত করতে চায়নি, কিন্তু তাকে আটকাতে হবে। ঈশানী, তুই কি করছিস? প্রিয়া বলল, তার চোখে জল। ঈশানী এবার সমীরের দিকে তাক করল। তার মুখে এক বিকৃত হাসি। তোমরা সবাই আমার দুঃখের অংশ। সে সমীরের দিকে ছুটে গেল। সমীর ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু সে পালাতে পারল না। ঈশানী কাঁচের টুকরোটা দিয়ে সমীরের বুকে আঘাত করল। আহ! সমীর আর্তনাদ করে উঠল। তার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে মেঝেতে লুটিয়ে পড়ল। কাঁচের টুকরোটা তার বুকের গভীরে গেঁথে আছে। রক্ত ছড়িয়ে পড়ছে। প্রিয়া চিৎকার করে উঠল। রোহান স্তম্ভিত হয়ে গেল। ঈশানী, তাদের বন্ধু, তাদের চোখের সামনে সমীরকে হত্যা করেছে। ঈশানী হাসছিল। তার মুখে এক অদ্ভুত শান্তি। শান্তি, অবশেষে শান্তি। রোহানের মাথা ঘুরছিল। সে তার বন্ধুকে বাঁচাতে পারেনি। তার চোখের সামনে তার বন্ধু মারা গেল। সে ঈশানীর দিকে তাকাল। তার চোখে আগুন। তুই কি করলি ঈশানী? তার গলার স্বর কাঁপছিল। ঈশানী কোনো উত্তর দিল না। সে কেবল হাসছিল। তার হাসিটা প্রতিধ্বনিত হচ্ছিল বাড়িটার দেয়ালে। প্রিয়া সমীরের দিকে ছুটে গেল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সে সমীরকে ঝাঁকাতে লাগল। সমীর, সমীর, ওঠ! কিন্তু সমীর নড়ল না। তার চোখগুলো খোলা, কিন্তু তাতে কোনো জীবন নেই। রোহান তার পকেট নাইফটা শক্ত করে ধরল। সে ঈশানীর দিকে তাকাল। তার হাতে রক্ত। তোরা সবাই মরবি! ঈশানী চিৎকার করে উঠল। এই দুঃখের বাড়ি তোমাদের সবাইকে গ্রাস করবে। রোহান আর প্রিয়া একে অপরের দিকে তাকাল। তাদের চোখে আতঙ্ক। তারা এখন একা, ঈশানী আর মারিয়া লরেন্সের আত্মার বিরুদ্ধে। আমাদের পালাতে হবে, রোহান ফিসফিস করে বলল। কিন্তু কিভাবে? প্রিয়া বলল। তার গলার স্বর কাঁপছিল। সে আমাদের মেরে ফেলবে। ঈশানী তাদের দিকে ছুটে গেল। তার হাতে কাঁচের টুকরো। রোহান প্রিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সে ঈশানীর দিকে ঝাঁপিয়ে পড়ল। তাদের মধ্যে আবার ধস্তাধস্তি শুরু হলো। রোহান ঈশানীর হাত থেকে কাঁচের টুকরোটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু ঈশানী তাকে কামড়ে দিল। রোহান যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার হাত থেকে রক্ত ঝরছে। প্রিয়া একটা পুরনো ল্যাম্পস্ট্যান্ড তুলে নিল। সে ঈশানীর দিকে তাক করল। ঈশানী, তুই কি করছিস? প্রিয়া চিৎকার করল। তুই আমাদের বন্ধু। ঈশানী কোনো উত্তর দিল না। সে কেবল হাসছিল। তার চোখে
এক উন্মাদনা। রোহান কোনো মতে ঈশানীকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সে দরজার দিকে ছুটে গেল। প্রিয়াও তার পিছু নিল। কোথায় যাচ্ছিস? ঈশানী চিৎকার করে বলল, তোমরা পালাতে পারবে না। তারা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। ঈশানী তাদের পিছু নিল। তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল বাড়িটার দেয়ালে। রোহান জানত তাদের আর সময় নেই। সে প্রিয়ার হাত ধরল। আমরা মেন গেটের দিকে যাব। তারা নিচে নামল। মেন গেটটা এখনো বন্ধ। রোহান তার পকেট নাইফ দিয়ে তালা ভাঙার চেষ্টা করল, কিন্তু সেটা এতটাই মজবুত যে ভাঙা সম্ভব নয়। ঈশানী তাদের পেছনে এসে দাঁড়াল। তার হাতে কাঁচের টুকরো, তার মুখে এক বিকৃত হাসি। তোমরা পালাতে পারবে না, সে ফিসফিস করে বলল। তোমরা সবাই আমার দুঃখের অংশ। রোহান আর প্রিয়া একে অপরের দিকে তাকাল। তাদের চোখে এক গভীর হতাশা। আমাদের আর কোনো উপায় নেই, প্রিয়া ফিসফিস করে বলল। রোহান তার পকেট নাইফটা শক্ত করে ধরল। সে ঈশানীর দিকে তাকাল। আমি তোমাকে মরতে দেব না। ঈশানী হাসল। তোমরা সবাই মরবে। এই বাড়ি তোমাদের সবার কবর হবে। হঠাৎ রোহান একটা পুরনো লোহার রড দেখতে পেল। সে সেটা তুলে নিল। সে ঈশানীর দিকে ছুটে গেল। আমরা যাব না, রোহান চিৎকার করল। ঈশানী তার দিকে কাঁচের টুকরোটা তাক করল। রোহান তার দিকে লোহার রডটা ছুঁড়ে দিল। রডটা ঈশানীর মাথায় লাগল। ঈশানী আর্তনাদ করে উঠল। সে মেঝেতে লুটিয়ে পড়ল। তার হাত থেকে কাঁচের টুকরোটা পড়ে গেল। রোহান আর প্রিয়া স্তম্ভিত হয়ে ঈশানীর দিকে তাকিয়ে রইল। ঈশানী নড়ছে না। তার মাথা থেকে রক্ত ঝরছে। আমরা ওকে মেরে ফেললাম, প্রিয়া ফিসফিস করে বলল। রোহান ঈশানীর দিকে তাকিয়ে রইল। তার চোখে জল। সে তার বন্ধুকে হত্যা করেছে। মারিয়া লরেন্সের আত্মার প্রভাবে ঈশানী উন্মাদ হয়ে গিয়েছিল, কিন্তু রোহান তাকে হত্যা করেছে। হঠাৎ মেন গেটের তালাটা ভেঙে গেল। একটা তীব্র শব্দ হলো। গেটটা খুলে গেল। বাইরের চাঁদের আলো তাদের মুখের ওপর এসে পড়ল। রোহান আর প্রিয়া একে অপরের দিকে তাকাল। তাদের চোখে এক গভীর শূন্যতা। তারা পালিয়ে যেতে পারে, কিন্তু তারা তাদের বন্ধুদের হারিয়েছে। তারা মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের বাতাস ঠান্ডা, কিন্তু বাড়ির ভেতরের মতো নয়। তারা দৌড়াতে শুরু করল। তাদের পেছনে বিষাদ বাড়িটা অন্ধকারে দাঁড়িয়ে রইল। তার জানালাগুলো ফাঁকা চোখের কোটরের মতো তাদের দিকে তাকিয়ে আছে। তারা যত দূরে যাচ্ছিল, ততই বাড়িটার আর্তনাদ ক্ষীণ হয়ে আসছিল। কিন্তু সেই আর্তনাদটা তাদের মনে গেঁথে গেছে। রোহানের মনে সমীরের রক্তাক্ত মুখটা ভেসে উঠছিল। ঈশানীর উন্মাদ হাসিটা তার কানে বাজছিল। তারা যখন শহরের উপকণ্ঠে পৌঁছাল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু তাদের মনে কোনো শান্তি নেই। রোহান জানত সে এই রাতের বিভীষিকা থেকে পালাতে পারবে না।
বিশ্বাসঘাতকতা, হারানোর যন্ত্রণা, আর এই উপলব্ধি যে সত্যিকারের দানবরা অনেক সময় মানুষের মুখোশ পরে আসে, বিশেষ করে যখন হতাশা তাদের ভেতরটা শূন্য করে দেয়। এই সব কিছু তার সঙ্গে থাকবে। রোহান আর প্রিয়া একে অপরের দিকে তাকাল। তাদের চোখে এক গভীর বিষণ্ণতা। তারা বেঁচে আছে, কিন্তু তারা আর আগের মতো নেই। বিষাদ বাড়ির অভিশাপ তাদের জীবনে চিরকালের জন্য গেঁথে গেছে। এটা দুঃখে রঞ্জিত, রক্তাক্ত এক বিশৃঙ্খলা, জীবনের মতোই।